সুপ্রিয় দর্শক, স্বাগত আপনাদেরকে। আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 52-র এই দিনে মাতৃভাষা বাংলার জন্য রাজপথে রক্ত দিয়েছিল সালাম, রফিক, বরকতরা। ভাষা সৈনিকদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আনোয়ার ইস্পাত এই সময়। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আজ আলোচনা করার জন্য আমরা দুইজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন লেখক ও সাংবাদিক ডক্টর মাহবুব হাসান এবং জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি কবি হাসান হাফিজ। আপনাদের দুইজনকেই স্বাগত জানাচ্ছি এনটিভির স্টুডিওতে। আমি ডক্টর মাহবুব, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আজ মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি। যদি আপনার কাছ থেকে সহজ করে আমরা বলি যে বাংলা ভাষার যে অধিকার রক্ষায় এদেশের মানুষ প্রাণ দিল, আজ 70 বছর পরে সেই বাংলা ভাষা, সেই প্রাণের বিনিময়ে আমরা কতদূর নিতে পেরেছি বাংলা ভাষাকে? ধন্যবাদ কাঞ্চন। এটা আমাদের একটা আবেগের জায়গা, ইতিহাসের জায়গা। এই যে জীবন দিয়ে ভাষাকে প্রতিষ্ঠা করার যে সংগ্রাম 52-এর আগে 48-এও হয়েছে, তারপরে ধারাবাহিকভাবে 52-তে এসে রক্ত ঢেলে আমরা অর্জন করেছি সেই স্বাধীনতা, ভাষার স্বাধীনতা। তৎকালীন সরকার মানে পাকিস্তানি সরকার এটা 56 সনে হয়তো এটা করেছে, মর্যাদা দিয়েছিল আমাদের, কিন্তু বাস্তব ক্ষেত্রে সেই মর্যাদার ব্যবহার আমরা পাইনি কখনোই, না পাকিস্তান আমলে না বাংলাদেশের আমলে। কেন পাইনি তার আবার গভীরতর কোনো বিষয় আছে, রাজনৈতিক সাংস্কৃতিক যে বিষয় আছে এগুলো। তার জন্য বাংলা রাষ্ট্রভাষা হওয়া সত্ত্বেও তার ব্যবহার প্রশাসনে বলেন, আদালতে বলেন, জনসমাজে বলেন হয়নি। এই যে হয়নি, আমাদের বাংলা ভাষা সর্বস্তরে চালু করার যে প্রাণের দাবি, আমরা আবেগটা পাই, কিন্তু ঠিক বাস্তবতা যেন আমরা পাচ্ছি না। সে কথাটাই আমি বলতে চাই যে আমরা যতটা আবেগায়িত হই ততটা প্রয়োগের ক্ষেত্রে বা বাস্তবায়নের ক্ষেত্রে আমরা তৎপর নই, উৎসাহী নই, এবং আমাদের চৈতন্যে, আমাদের সাংস্কৃতিক চৈতন্যে এটা জল পায় না। কেন পায় না আমি একটা উদাহরণ দিই আপনাকে। এটা 52 সনের 8 ফাল্গুন এই ঘটনাটা ঘটেছিল, নৃশংস ঘটনাটা ঘটেছিল, কিন্তু আমরা 8 ফাল্গুনকে নিইনি, আমরা নিয়েছি 21শে ফেব্রুয়ারিকে। তার কারণ আমাদের সাংস্কৃতিক যে চৈতন্য, সেখানে যারা নিয়ন্তা শক্তি, যারা শাসক গোষ্ঠী, যারা বুদ্ধিবৃত্তিক শাসক ছিলেন, তারা বাংলাকে নয়, তারা ঔপনিবেশিক যে চৈতন্য, উপনিবেশিক যে ধারা, উপনিবেশের দ্বারা যে সাংস্কৃতিক চাপ, সেটাকেই তারা বরণ করেছেন। যার জন্যে 8 ফাল্গুনের উপরে যে গানটি রচিত হয়েছিল, লতিফ ভাই যেটার সুরারোপ করেছিলেন এবং দিয়েও ছিলেন, সেটা কিন্তু আমাদের জনমনে বলতে আমি যারা সুযোগ সন্ধানী, সুযোগ প্রাপ্ত এই সমাজ সেটাকে গ্রহণ করে সমাজ গ্রহণ করলো না, না বা সমাজপতিরা গ্রহণ করতে দিল। আমি সমাজ বলছি এই জন্য যে আপনার লোকজীবনের যে সমাজ, গ্রামীণ সমাজ, বৃহত্তর গ্রামীণ সমাজে কিন্তু এগুলো পৌঁছায় না। কারণ তারা তো অর্থনৈতিকভাবে খুবই দরিদ্র, একই সঙ্গে তাদেরকে আপনি শিক্ষা দেননি। আপনাকে কি শেখাবেন? আপনি যেটা চলমান শিক্ষা, যে কারিকুলাম আপনি চালু করেন, সেখানে বাংলার চেয়ে ইংরেজির প্রভাব ব্যাপক বেশি, এবং যারা এটার কারিকুলাম নির্মাতা, যারা কারিকুলাম নির্মাণ করেন, তারা হলো আমাদের উচ্চবিত্ত এবং শাসক গোষ্ঠীর লোকজন।
তাদের চেতনায় কিন্তু বাংলা নেই। আজকে দেখবেন যে আপনার প্রশাসনে বাংলায় কোনো কিছু লেখা হয় না, আপনার আদালতে বাংলায় লেখা হয় না। চেষ্টা করা হচ্ছে কিছু কিছু, চেষ্টা তো আমরা গত 50 বছর ধরেই করেছি, করে চলেছি, কিন্তু সেই চেষ্টা কেন প্রায়োগিক ক্ষেত্রে প্রয়োগ হচ্ছে না? কেন হবে? আপনার এই বিশ্ববিদ্যালয়গুলো যে আইনের যে কি বলে শাখা, আইনের যে ডিপার্টমেন্ট, সেখানে কি আইনগুলো বাংলায় পড়ানো হয়? কিন্তু কেউ কেউ আবার বলছেন যে সব ক্ষেত্রেই বাংলাকে মানে ইংরেজিকে বাংলা করে যদি আমরা দাঁড় করাই তাহলে সেটাও খুব একটা মানে স্বস্তির হবে না, ভালো হবে না। এটা হলো মানে দুরভিসন্ধিমূলক কথা। পৃথিবীর সব দেশেই না হলেও বড় বড় দেশে, যেমন আপনার জাপানে বা চায়নায়, তারা ইংরেজিকে নেয় না, তারা ওখান থেকে প্রয়োজন যেটুকু সেগুলো তারা অনুবাদ করে এবং তাদের মাছ পিপুলকে সেটা শেখায়, শিক্ষা কারিকুলামে ওটা শেখায়। আমাদের শিক্ষা কারিকুলামে 3 রকম শিক্ষা আছে, ইংরেজি, বাংলা এবং আরবি। ইংরেজি আবার ভার্সনও আছে। হ্যাঁ, এবার ইংরেজি আবার ভার্সন আছে, যেটা আমি বলি এটাকে দলকসরা শিক্ষা। এই দলকসরা শিক্ষা কি হচ্ছে? আপনার মননকে ডিভাইড করছে। আন্তর্জাতিক ভাষা, যেহেতু আপনার জব মার্কেট আন্তর্জাতিক ভাষা, যদি আপনি বড় জায়গায় যেতে চান, বিশাল জায়গায় যেতে চান, এই কর্পোরেট সংস্কৃতি, এই কর্পোরেট বাণিজ্যিক সংস্কৃতি, এই আপনার পুঁজিবাদী বিষয়, বাণিজ্যিক বিষয়গুলো, তারা এটার উপরে এমফাসিস দিচ্ছে। আপনি ওই রকম এমফাসিস যদি বাংলা প্রয়োগের ক্ষেত্রে, বাংলা শেখানোর ক্ষেত্রে, সর্বস্তরে বাংলা প্রয়োগের ক্ষেত্রে যদি ব্যবহার করা হতো, তাহলে আমি মনে করি 50 বছর লাগতো না, 20 বছরেই আমরা সে পৌঁছে যেতে পারতাম। আপনি যে ভাষায় কথা বলেন, আমি যে ভাষায় কথা বলি, হাসান হাবিব যে ভাষায় কথা বলে, এই ভাষা কিন্তু গ্রামের লোকের, মফস্বল লোকের নেই, তাদেরকে শেখানো হয়নি, তাদেরকে শেখানো হচ্ছে না, তাই না? কেন শেখানো হচ্ছে না? যদি এইটা প্রমিত, এই বাংলাটা যদিও খুবই উচ্চ শ্রেণীর মানুষের ভাষা, সেটা নিয়েও আবার কথা আছে যে আমাদের গ্রাম বাংলার যে ভাষা আমরা বলি, যারা বলেন সে ভাষা এবং আমরা শহরে মানুষ যে বাংলা করি, এই যে দুই রকম বাংলা আছে, এই নিয়ে আর কথা চার মনে যদি সুযোগ থাকে এই বিষয়ে আলোচনা করবো। আমি একটু ফ্রি কবি হাসান হাফিজ আপনার কাছে যদি একই কথা বলি যে 70 বছরও আমরা কেন সর্বস্তরে বাংলা ভাষা চালু করতে পারলাম না, এর দায় কার? কবি সাহিত্যিকদের আমাদের সকলেরই অবশ্যই, কারণ এটার প্রধান দায় নিতে হবে রাজনৈতিক মহলকে, কারণ রাজনৈতিক সদিচ্ছা আমাদের মজবুত নয়, সেই জন্য আমাদের সেই অঙ্গীকারটা নেই বলে এটা হয়নি। পরিষ্কার কথা এটার মধ্যে, আর অন্য কোনো কিছু না। বাংলা ভাষা কোনোভাবেই দুর্বল না, বাংলা ভাষা অত্যন্ত মধুর ভাষা এবং একটা সমৃদ্ধ ভাষা, 1000 বছরের ঐতিহ্য আছে তার। আপনি ও যে বলল যে জাপানে যান, আপনি জার্মানিতে যান, রাশিয়াতে যান, আপনাকে যদি সেখানে বৃত্তি নিয়েও পড়তে যান, আপনাকে ওদের ভাষাটা আগে শিখতে হবে, তারপরে সেই ভাষায় তারা শিক্ষা দিবে। ওরা কিন্তু ইংরেজিতে করবে না। আপনি ভারতে যান, পার্শ্ববর্তী দেশে, হিন্দি ওদের রাষ্ট্রভাষা, ওদের রাষ্ট্রভাষা অনেক, 18টার মতো, কিন্তু দক্ষিণ ভারতে যদি যান, ওরা হিন্দি বোঝে, জানে, কিন্তু ওরা নিজেদের ভাষা, সেখানে বাংলা অনেক শক্তিশালী, কিন্তু সেই তুলনায় আমাদের যেই সদাত্ম বোধটা থাকা দরকার ছিল, আত্মগরিমাটা থাকা দরকার ছিল, সেইখানে ঘাটতি আছে বলে আমি মনে করি। এটার মূল কারণ হচ্ছে রাজনীতি হচ্ছে ক্ষমতা আঁকড়ে থাকার রাজনীতি। আমাদের দেশে সত্যিকারের জনকল্যাণমূলক রাজনীতি আমরা দেখি না, সেই কারণে এইখানে গলতটা আছে। এটা যদি রাজনৈতিক নেতারা যদি সেরকম সত্যিকারের দেশপ্রেমিক হতেন, দেশপ্রেম তাদের নেই আমি বলবো না, কিন্তু খাঁটি 100% যদি হতেন, তাহলে এই সংকটটা হতো না। জি, আচ্ছা, আমি একটু বলবো, সেটা হলো যে আমাদের পলিটিক্যাল সোসাইটি, তাদের চিন্তা চেতনা এবং তাদের দৃষ্টিভঙ্গি কিন্তু জনগণমুখী নয়, তারা কিন্তু জনগণ থেকে বিচ্ছিন্ন, এবং এই বিচ্ছিন্নতা দেখবেন প্রমাণ তারাই দেবে যখন বলবে যে এই সব জনগণ সব আমাদের সঙ্গে আছে। এটা একটা ডাহা মিথ্যা কথা। না, এটা তো রাজনৈতিক কথা। না, রাজনীতি কি সত্য হবে না? রাজনৈতিক কথা যে সকলে আমার সাথে আছে, সব দলই বলবে না আমার সাথে আছে, পারে না, বলা উচিত না, পারে না মানে কি উচিত না, তার ঔচিত্য বোধ থেকেই তাকে বলতে হবে যে না, আমার সঙ্গে সংখ্যাগরিষ্ঠ মানুষ আছে। হ্যাঁ, এই জনগণকে তারা এটা করে নাই। অথচ আপনি দেখেন রাজনৈতিক দলগুলোর কি অসাধারণ কৃতিত্ব আছে এই দেশ স্বাধীন করার ক্ষেত্রে।
রাজনৈতিক নেতারা বা রাজনৈতিক দলগুলো অসাধারণ মানে কি বলে অবদান আছে, কিন্তু তারা কি করলো, স্বাধীনতার পরে যে প্রশাসনিক ব্যবস্থাটা তারা কায়েম করলো সেটি পাকিস্তানিদের ফেলে যাওয়া, সেটি ব্রিটিশদের ঔপনিবেশিক শাসকদের ফেলে যাওয়া, সেই ধারাটাকেই অ্যাডাপ্ট করলো। ফলে কি হলো, আমরা যে স্বাধীন হয়েছি, রক্ত দিয়ে স্বাধীন হয়েছি, 30 লাখ মানুষের বিনিময়ে আমরা এই দেশ স্বাধীন করেছি, তাদের সেই লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে আমরা কিন্তু একটা ঔপনিবেশিক শাসন ব্যবস্থাকে কায়েম করলাম। কেন নয়, আমরা নতুন কেন করতে পারলাম না? কারণ হলো ওনারা যে শিক্ষায়, যে কারিকুলামে, যে দৃষ্টিভঙ্গি, যে চৈতন্য দ্বারা শাসিত, যে সংস্কৃতি দ্বারা শাসিত, তার বাইরে তারা কল্পনা করতে পারেননি। একটি স্বাধীন দেশে স্বাধীন নতুন মানে আমাদের সংবিধান হয়েছে, সেই সাংবিধানিক ভাষাটাও এবং জনগণের ভাষা থেকে নেওয়া হয়েছে, কিন্তু তাদের শাসন করার জন্য যে প্রক্রিয়াগুলো সেগুলো তারা করেন নাই। এই নতুন যদি মানে সংবিধান করেছেন, নতুন ভাষা মানে করতে অ্যাডাপ্ট করতে পারতো, জনগণের ভাষাকে যদি অ্যাডাপ্ট করা যেত, তাহলে আজকে কিন্তু এইটা হতো না। যে এই যে আমরা ধরেন এই হাই সোসাইটির ল্যাঙ্গুয়েজ, আমাদের চেয়েও যারা হাই সোসাইটির ল্যাঙ্গুয়েজ, মধ্যবিত্তের চেয়ে উপরে যারা একটা বৃত্ত আছে, তারা কিন্তু বাংলা জানেও না, বাংলা বলেও না, তাদের ছেলেমেয়েরা সব ইংরেজিতে পড়ে বা বিদেশে পড়ে, তাই না? এই যে খারাপ দিকটা, এটা রাজনীতিকরাই মানে সমাধান করতে পারে। নিশ্চয়ই একটু শুনি হাসান হাফিজের কাছ থেকে, যে বলা হচ্ছিল এই যে আমরাও দেখছি প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ে ইংলিশ ভার্সন চালু করা হয়েছে, এই একটা জিনিস। আর মূল শিক্ষা ব্যবস্থায়ও আমরা যেটা মানে ডক্টর মাহমুদ বলছিলেন যে 3টা ভাগে ভাগ হয়েছে, এই ক্ষেত্রে আসলে কি মানে আপনি কি বলবেন? বাংলাদেশ তো এত বছর একটা প্রপার একটা খাঁটি এবং মানে সম্পূর্ণ জীবনের উপযোগী একটা শিক্ষানীতি এখনো পর্যন্ত করতে পারেনি সত্যিকার অর্থে। আপনি যদি দেখেন এই যে 3 ধারার শিক্ষা, এগুলির থেকে তো বৈষম্যটা তৈরি হচ্ছে এবং একটা শ্রেণী বিদ্বেষ সেখান থেকে জন্মাচ্ছে, তাই না? একটা কৃত্রিম একটা সোসাইটি তৈরি হচ্ছে, একটা ক্লাস তৈরি হচ্ছে, ফলে তারা জনবিচ্ছিন্ন থাকছে এবং সেগুলি দৃষ্টি থাকে পাশ্চাত্যমুখী। আমি জানি যে বহু ঘটনা আমি জানি যে বিসিএস পরীক্ষা দেয় না, কি 200 নম্বরে বাংলা পরীক্ষা আছে, ভয়ে যে বাংলা আমরা কোয়ালিফাই করতে পারবো। এই জন্য অনেক মেধাবী ছাত্রছাত্রী ওই বিসিএসে যায় না। আপনার প্রশাসন যে চালাবে, মেধাবীরা যাচ্ছে না কিন্তু সেখানে। একসময় কিন্তু আপনি আগে দেখবেন যে যারা মেধাবী তারা কিন্তু এই ইয়েতে যেত, সুপিরিয়র সার্ভিসের পরীক্ষায় যেত, কোয়ালিফাই করতো, দেশ চালাতো। কিন্তু সেই ব্রেন ড্রেনটা হয়ে যাচ্ছে, অন্য দেশে চলে যাচ্ছে। আর এখন আপনি গ্লোবালি, বাংলাদেশ একটা গ্লোবাল অংশে মানে বিশ্বগ্রামের একটা অংশ, আপনি তো বিচ্ছিন্ন না, আপনি হাতের মুঠোর মধ্যে সব কিছু পেয়ে যাচ্ছেন, তাই না? এখন ডিজিটাল যুগ, আপনি তো সেটা বন্ধ করতে পারবেন না, মানে তাল মিলিয়ে চলতে হবে। এটা কিন্তু খুব কঠিন একটা চ্যালেঞ্জ আর কি। ছোট দেশ হিসেবে আমাদের ইকোনমি ছোট, আমাদের শক্তি কিন্তু অনেক কম। সেই তুলনায় আমাদের যদি ওই দৃঢ় দেশপ্রেমটা না থাকে, তাহলে কিন্তু আপনি বেশি দূর যেতে পারবেন না। কবি হাসান হাফিজ, আমরা আলোচনা করছিলাম, বলা হচ্ছে যে বাংলা শিখলে যে এই যে আমাদের মনে একটা হীনমন্যতা, যে বাংলা আমরা কম শিখছি, আমরা বিদেশি ভাষা শিখছি এবং শিক্ষায়ও আমরা বিদেশি ভাষাকে প্রাধান্য দিচ্ছি, কিন্তু আমাদের সুধীজনরা বলছেন যে আমরা অবশ্যই বিদেশি ভাষা শিখব, কিন্তু বাংলাকে না শিখে নয়। আপনারা কি বলবেন? বাংলাকে প্রাধান্য দিতে হবে। আপনার মূল জিনিসটা হচ্ছে একটা অর্থনৈতিক সমস্যাটা, রাজনৈতিক তো আছে। আপনি বাংলা ভালো জেনে যদি চাকরি না পান, তাহলে আপনি কেন শিখতে যাবেন? আপনাকে একটা বাধ্যতামূলক অবস্থার মধ্যে আনতে হবে, ইকোনমি মধ্যে যেতে হবে। আপনার পেট্রোডলারের যে শক্তি আমরা জানি সারা দুনিয়াতে, জাপানি প্রোডাক্টসের মধ্যে কেন আরবি লেখা থাকে? কারণ ওদের অর্থনীতিটা এত মজবুত যে ওটা ওরা বাধ্য হয় লিখতে। আপনিও সেরকম একটা শক্তিশালী অর্থনীতির উপরে দাঁড়ান, আপনার বাংলা ভাষাও দেখবেন অন্য দেশের এমনকি ইউরোপের প্রোডাক্টসের মধ্যে আপনার বাংলা ভাষা থাকবে। মূল অর্থনীতির ইয়েটা, এবং ওইটাকে রাজনীতি হলো মূল কিছু সব কিছুর নিয়ামক এবং পরিচালক। আমি ওইটাতেই বারবার যেতে চাই যে রাজনৈতিক অঙ্গীকারটা আমাদের অভাব আছে। এমনি আইন কিন্তু আছে অনেক বাংলা ভাষা প্রয়োগের জন্য, তারপরে এশিয়ারে বাংলা লেখা, আদালতে লেখা। আপনি দেখেন একসময় কিন্তু পরিভাষা কোষ হয়েছিল খুব স্বাধীনতার পরে। আমার বন্ধু মাহবুব হাসান, মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, স্বাধীনতার পরে অনেক কিন্তু একটা ভালো জোয়ার এসেছিল, সেই ধারাটা কিন্তু আমরা রক্ষা করতে পারিনি। পরিভাষা আমাদের নেই, বলা হয় যে বাংলায় সব কিছু লেখা যায় না, এটা মিথ্যা কথা, এটা ভুল।
আপনি বিভিন্ন দেশ, জাপান, কোরিয়া পারলে আপনারা পারবেন না কেন? আমাদের ভাষা তো কোনোভাবেই দুর্বল না, কোনোভাবেই দৈন্য আমাদের নেই। আমাদের মানসিকতার সমস্যা এটা। এই মাইন্ডসেটটা যদি আমরা চেঞ্জ না করতে পারি, আমাদের কোনো আশা ভরসা আমি দেখি না। অবশ্যই আমরা অন্য ভাষা শিখবো, গ্লোবালি আমরা যখন চলবো, যোগাযোগ করব, নিশ্চয়ই আমরা শুধু ইংরেজি কেন, অন্য ভাষাও শিখবো। আমরা স্প্যানিশ শিখবো, এমনকি এখন বোধহয় চাইনিজ হলো সবচেয়ে বেশি ওয়েল স্পোকেন, মানে যেহেতু চীনের জনগোষ্ঠী সবচেয়ে বেশি, আমরা তো সেগুলিও শিখতে হবে আমাদেরকে। যত ভাষা আমরা শিখবো তত আমাদের শিল্প সাহিত্য বলেন, রাজনীতি বলেন, মানে সব কিছুই কিন্তু আমাদের সমৃদ্ধ হবে। জি, আমরা তো আমার মনে হয় এই প্রশ্নটা আমি ডক্টর মাহবুবের কাছ থেকে নেই। সেটা হচ্ছে যে বলা হচ্ছে যে প্রায় 30 কোটি মানুষ আমরা বাংলায় কথা বলি, কিন্তু সেই দিক থেকে বাংলা ভাষা যত শক্তিশালী হওয়া মানে কথা ছিল বা উচিত ছিল যদি বলি আমরা, সেভাবে সেভাবে শক্তিশালী হয়ে ওঠেনি। যেটা হাসান হাফিজ বলছিলেন যে আরবি কিন্তু তার প্রোডাক্টের গায়ে আরবি লিখছে, কিন্তু আমার এই যে 30 কোটি মানুষ আমরা বাংলায় কথা বলছি, বাংলা ভাষা চর্চা করছি, কিন্তু আমরা কিন্তু সেই দিক থেকে বাংলা ভাষা শক্তিশালী ভাষা হিসাবে মর্যাদা পেয়েছে, স্বীকৃতি পেয়েছে। অবশ্যই পেয়েছে। আপনি লক্ষ্য করলে দেখবেন যে আপনি 30 কোটি কথা বললেন, আজকেই একটা লেখায় পড়লাম শাহজুল ইসলাম চৌধুরী, উনি লিখছেন 25 কোটি লোক বাংলা ভাষী, এবং আমাকে এর আগেও কয়েকজন তথ্য দিয়েছেন যে আসলে 33 কোটি লোক বাংলা ভাষাভাষী। আচ্ছা, এবং পৃথিবীর 5ম শ্রেষ্ঠ ভাষা হলো বাংলা। বাংলা ভাষার মানে গ্রহণ করার ক্ষমতা ব্যাপক, বিশাল, শক্তিশালী। তারপরেও আমরা বাংলাকে এমফাসিস দিচ্ছি না। আপনার জব মার্কেটে যদি আপনার বাংলা ভাষাভাষীর কোনো মানে কি বলে চাকরি প্রার্থী যায়, তাহলে সে মূল্য পায় না, বরং ইংরেজি যে জানে সে কিন্তু মূল্য পায়। এই যে মানসিকতা, এই মাইন্ডসেটের কথা হাসান হাফিজ বলেছে, তো এই মাইন্ডসেট আমাদের চেঞ্জ করতে হবে। মাইন্ডসেট কে চেঞ্জ করতে না, কিন্তু আরেকটি বিষয়, জি প্লিজ। রাজনীতিকরা এই মাইন্ডসেট চেঞ্জ করতে হবে, তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে সরে এসে, যেটা চলমান দৃষ্টিভঙ্গি তাদের, সেখান থেকে সরিয়ে এসে মাইন্ডসেট তৈরি করতে হবে যে আমাদের জনগণের প্রতি তাদের যে দায়বদ্ধতা, জনগণের কাছে তাদের দেওয়া ওয়াদা, জনগণকে শিক্ষা এবং প্রশিক্ষিত করা, সেটার দায়িত্ব রাজনীতিকদের, রাজনৈতিক সরকারের। না, সেটি তো একটা গেল, কিন্তু সারা বিশ্বেই যদি আমি বলি, অন্য ভাষাগুলো যেভাবে তাদের ভাষাভাষী কিন্তু কম, তারপরেও কিন্তু তাদের প্রভাব, বিশ্বের যে প্রভাব, ধরে নেই স্প্যানিশ, ফার্সি কথা যদি বলি, যে তাদের মানে কত মানুষ ফার্সিতে কথা বলে, কিন্তু তাদের যে প্রভাব, আরবিও যদি বলি যে তাদের যে প্রভাব আছে, সেই প্রভাবের জায়গা থেকে কি বাংলা আমরা কি একটু দূরে আছি? অনেক দূরে আছে। কারণ হলো যেটা হাসান হাফিজ বলেছেন যে বাংলার যে অর্থনৈতিক শক্তি সেটা আমাদের কম, আমাদের অর্থনীতি শক্তিশালী নয়। এই কারণে আপনি বলেন যে পৃথিবীর বহু দেশে এই স্প্যানিশরা দেশ দখল করেছে এবং তাদের মাতৃভাষা গুড়িয়ে মুড়িয়ে সবকিছু শেষ করে দিয়েছে, তাদের ভাষা, তাদের সংস্কৃতি তারা চাপিয়ে দিয়েছে। হ্যাঁ, এই ধরেন লাতিন আমেরিকার যে মান সভ্যতা এবং ফিলিপিন্স 400 বছর দখল করেছিল, হ্যাঁ, মানে টোটালটা করে দিয়েছে, স্ম্যাশ করে দিয়েছে। এটা উপনিবেশিক শক্তির এইটার একটি তাদের পবিত্র দায়িত্ব বলে মনে করত। কারণ হলো যদি উপনিবেশ টিকে রাখতে হয় তাহলে এটা করতেই হবে, কারণ সম্পদ থেকে লুট করে নিয়ে গেছে তারা স্পেনে, বা পর্তুগিজে, ইংরেজরা ইংল্যান্ডে, ফরাসিরা ফ্রান্সে, এবং আপনি জানেন এটা ইতিহাস যে আমেরিকা থেকে মাত্র 4 বছরে 64,000 টন সোনা এবং রূপা গেছে, লুট করে নিচ্ছে মাত্র 4 বছরে। এবং আপনি জানেন ওদের যে মানে বলা হয় যে কলম্বাসকে বীর বলে মনে করে। কারণ কি? কারণ কিন্তু কলম্বাস কিন্তু ইংরেজও না, সে কিন্তু পর্তুগিজ, তাই না? কারণ হলো যে তাদেরকে এই যে সম্পদের অধিকার করে দিয়েছিল তারা। আমেরিকা কিন্তু জাতিরাষ্ট্র না, রাষ্ট্র ব্যবস্থা। ফলে
ওরা বলে যে আমরা এই রাষ্ট্রটা পেয়েছি কলম্বাসের কারণে, তাই না? তা আমাদের যেটা সমস্যা, আমাদের সমস্যা হলো যে আমাদের রাজনীতি, আমাদের রাষ্ট্র এবং আমাদের সরকার যদি টুয়ার্ডস জনগণ হয়, তাহলে তারা কি করবে? তারা জনগণকে তুলে ধরবে। কিভাবে তুলে ধরবে? জ্ঞান বিজ্ঞানের শিক্ষার ভিতর দিয়ে। আপনার মানে এই যে 85,000 গ্রামের মানুষকে শিক্ষিত করা মানে করতে পারছেন আপনারা? সব গ্রামে কি স্কুল আছে? সে এখনো পর্যাপ্ত নাই। 25,000 গ্রামে কোনো রকম শিক্ষা নেই, প্রাথমিক বিদ্যালয়ও নেই। কিন্তু আমরা এখন বলি যে আমরা 62% শিক্ষিত। আমরা শিক্ষাকে যদি জ্ঞান অর্জনের মাধ্যম করতে পারি, শিক্ষাকে যদি আমাদের প্রায়োগিক জীবনযাপনের অংশ করে তুলতে পারি, তাহলেই একমাত্র এই ভাষার যে সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার যে বিষয়টি, যে প্রশ্নটি প্রতি বছরই আমরা মুখোমুখি হই, সেটি কিন্তু হবে না। আপনাকে তৃণমূলে এই কাজটা করতে হবে। সেটা রাজনৈতিক সিদ্ধান্ত সবচেয়ে জরুরি। রাজনীতি করে না বলি এতদিন হয়নি। কবি হাসান হাফিজ, আমি যে প্রশ্নটি, আপনি এটার উত্তর কিছুটা হলো বলেছেন, তারপর আমি আর একবার আপনার কাছে যাবো যে বিশ্বে বাংলা শক্তিশালী হতে পারলো না কেন? আমাদের ভাষা তো অনেক সমৃদ্ধ। আপনি বলছেন আমরা প্রায়, আমি বলেছিলাম 30 কোটি, ডক্টর মাহবুব বলেছেন না 33 কোটি মানুষ বাংলা ভাষাভাষী। তারপরও আমরা মানে যদি বলি অন্য ভাষার তুলনায় আমরা সেভাবে শক্তিশালী হইনি বিশ্বে। সেখানেও আমাদের নেতৃত্বের অদূরদর্শিতা কিংবা অদক্ষতা ছিল। আপনি আমাদের বাংলা সাহিত্যের বহু লেখা আছে যেগুলো নোবেল প্রাইজ পেতে পারত, শুধু রবীন্দ্রনাথের না, আরও, কিন্তু আমরা সেভাবে অনুবাদটা তুলে ধরতে পারিনি। এখনও কিন্তু আমরা পারছি না। এখনও কিন্তু আমাদের এই 50 বছর হয়ে গেছে, আমরা কিন্তু সেরকম আমাদের অনুবাদ নেই। অনুবাদ বলতে আমরা শুধু বুঝি যে ইংরেজিতে অনুবাদ, তা কেন? আরও তো ভাষা আছে, স্প্যানিশ আছে, আমি বললাম যে চাইনিজের কথা। ভবিষ্যতের চায়না হলো এখনকার 1 নম্বর সুপার পাওয়ার। এই আমেরিকাও ধ্বংসের পথে যাচ্ছে, রাশিয়ারও সেই রকম শক্তি নেই। তো আমাদের কিন্তু সেই দিকে চিন্তা করতে হবে। আমাদের অনুবাদের জন্য আমার বন্ধু মাহবুবের সঙ্গে আলাপ হচ্ছিল যে আমাদের এমন একটা শক্তি তৈরি করা দরকার যেখানে একটা প্রশিক্ষিত, একটা শক্তিশালী একটা অনুবাদক দল থাকবে, যারা আমাদের শুধু শিল্প সাহিত্য না, আমাদের সব কিছুকেই বিশ্বের বাজারে তুলে ধরবে। আপনি একজন চীনে আপনি যান, সেখানে একজন দোভাষী লাগে। চীনারা কিন্তু ইংরেজি ওই রকম জানে না, আরো বহু দেশ আছে। জানলেও তারা বলেও না। ওইটা তারা বলে আমাদের না। দেশেও আমরা সেরকম করতে পারি। আমাদের কিন্তু ভূ রাজনৈতিক ভাবে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গায় আছি। সেই এখন কিন্তু বিশ্ব রাজনীতি যেরকম পোলারাইজেশন হচ্ছে, যে মেরুকরণের ফলে আমরা সেই সুবিধাটা এখনো নিতে পারছি না কেন? সবকিছুর মূলে কিন্তু এই রাজনীতিতে যেতে হবে। সেখানে আমি বলি নাই যে তাদের দেশপ্রেমের ঘাটতি আছে, কিন্তু আমি বলেছি উন্নতা আছে। মানে তাদের যতটা আমাদের হওয়া উচিত, যতটা তাদের অঙ্গীকারবদ্ধ হওয়া উচিত, সেটা আমরা পাই না। এই শুধু ক্ষমতা আঁকড়ে থাকার জন্য, সেটা যেই দলই বলেন না কেন, সত্যিকার অর্থে যদি মোটা দাগে বলতে যান, নিরপেক্ষভাবে বলেন, তাহলে এটাই দেখব আমরা। না হলে কেন আমাদের এখনো কেন গণতন্ত্র একটা প্রাতিষ্ঠানিক ভিত্তির মধ্যে দাঁড়ালো না, অথচ আশেপাশের দেশে কিন্তু সেটা দাঁড়িয়েছে। আমাদের কেন এত পরস্পর প্রতি আস্থাহীনতা, এত কেন কলুষ, বিদ্বেষ, হিংসা? আমরা একটা জাতিরাষ্ট্র, আমরা কিন্তু সেই আমি হানাহানি যদি- দূর করে এগিয়ে যেতে পারি অনেক। নিশ্চয়ই আমি যদি আপনাকে এইভাবে বলি যে ভাষা উন্নয়নে আপনি বা আমরা ঘুরে ফিরে রাষ্ট্র রাজনীতিবিদদের আমরা দায় ঠেলে দিচ্ছি, ঠিক আছে, তাদের তো আছেই, কিন্তু এই ভাষা উন্নয়নে শিক্ষাবিদ বা গবেষকদের কি কোনো দায় নেই? অবশ্যই আছে, প্রত্যেকেরই দায় আছে। এবং আমাদের অভিভাবক হিসেবে আমাদের সন্তানকে সেইভাবে আমরা শিক্ষা দিতে পারছি না। আপনি দেখবেন এফএম রেডিওগুলি যেরকম বাংলা প্রচার করেছে, সেগুলি কিন্তু বিপজ্জনক এখনকার। মানে এটা হবে, কিন্তু এটাকে রোধ করার জন্য তো একটা চেষ্টা থাকবে। আপনি আইন করে সবকিছু করতে পারবেন না। মানুষের মধ্যে ভালোবাসাটা জাগাতে হবে ভাষার জন্য, কিন্তু সত্যিকার সেই অর্থে। আবেগ, সেই ভালোবাসাটা আমাদের আমরা আছে। জাগাতে পারছি না, সেইভাবে পারছি না। আমাদের নতুন প্রজন্মের মধ্যে সেটা সঞ্চারিত করে দিতে পারছি না আমরা। ফলে এই সমস্যাটা হচ্ছে। সব কিছু তো আর গভর্নমেন্ট করে দিতে পারবে না, আইন দিয়েও হবে না, সব পুলিশ দিয়েও হবে না। পুলিশ দিয়ে কি আপনার ভাষা আন্দোলনের ভাষা করা যাবে? এই ফেব্রুয়ারি মাস এলেই আমরা দেখি যে সাইনবোর্ডের জন্য বাংলায় কেন নাই, কিছু জরিমানা করা হলো, তারপরে সারা বছর কিন্তু আমরা ভুলে থাকি। 11 মাস কিন্তু এটা হয় না। তো সুতরাং এইটাই, এই বইমেলাটাও কেন শুধু
ফেব্রুয়ারি কিন্তু প্রকাশনাটা কেন শুধু ফেব্রুয়ারি, সারা বছর কেন হবে না? এটার জন্য একটা সমন্বিত এবং দূরদর্শী এবং একটা সুচিন্তিত সমন্বিত একটা কর্মসূচি লাগবে। সেটা যদি আপনি আন্তরিকভাবে করেন 2-3 বছরের টার্গেট ধরে, তাহলে কিন্তু একটা আমরা আলোর পথ দেখতে পারি। জি ডক্টর মাহবুব, আমরা যদি এইটা আবার বলি যে রাষ্ট্র এবং রাজনীতিবিদদের তো দায় দায়িত্ব আছেই, মানে সামগ্রিক একটা দায় দায়িত্ব আছেই, কিন্তু শিক্ষাবিদদের, গবেষকদের কি ভাষা উন্নয়নের কোনো ভূমিকা নাই? অবশ্যই আছে, কিন্তু তাদেরকে এগিয়ে আসতে হবে, তাদেরকে প্রণোদনা দিতে হবে রাষ্ট্রের পক্ষে থেকে, সরকারের পক্ষ থেকে। কারণ কোনো গবেষক আপনি স্বতঃস্ফূর্তভাবে হয়তো 1-2 কাজ করতে পারবেন, কিন্তু যখন প্রণোদনাহীন হয়ে এটা করতে পারেন, কিন্তু পেশা হিসেবে না নিতে পারবে, বৃত্তি হিসেবে না নিতে পারবে, হিসাবে নিতে হবে। আমার হাসান হাফিজের সঙ্গে আগেই কথা বলছিলাম যে বাংলা একাডেমি একটি গবেষণামূলক প্রতিষ্ঠান, তাদের মানে কি বলে বইমেলা করার প্রতিষ্ঠান না। তাকে একটি গবেষণা সেল করতে হবে যেখানে থাকবে মিনিমাম 500 জন গবেষক, বিভিন্ন সেক্টরের, মানে সাহিত্যের, শিল্প সাহিত্যের, বিজ্ঞানের, যারা ইংরেজি থেকে বাংলা করবে এবং বাংলা থেকে ইংরেজিতে করবে মিনিমাম, এবং গবেষক গোষ্ঠীকেও তাদেরকে লালন করতে হবে। আমি বলেছিলাম যে 100 কোটি টাকার যদি একটা প্রজেক্ট দেওয়া হয়, এটা 2টো ভাগে ভাগ করে দেওয়া হয়, তাহলে অনেক গবেষক এটা আসবেন এবং আমরা উপকৃত হব। ডক্টর মাহবুব, আপনার কাছে আবার একটু যাই। আমরা ভাষার কথা বলছিলাম, এর সাথে সাথে যদি বলি আমরা আমাদের সংস্কৃতির কথা যদি বলি, এদেশের সংস্কৃতি কি বাংলা ডমিনেট করছে? আমাদের সংস্কৃতির অংশ হলো ভাষা, হ্যাঁ, সংস্কৃতির বাহক হলো ভাষা, হ্যাঁ, সংস্কৃতিকে লালন পালন করে ভাষা, এবং মানে অন্য দেশ বা অন্য জাতির কাছে তা মানে উপস্থাপন করে বা এগিয়ে দেয়। এখন আপনার সেই ভাষাই যদি শক্তিশালী না করে তুলতে পারি, তাহলে কি সেটা সম্ভব? সম্ভব না। এটা ইন্টারেকশনের বিষয়। ইংরেজির সঙ্গে বাংলা, মানে চৈনিকের সঙ্গে বাংলা, বাংলার সঙ্গে স্প্যানিশ বা ধরেন আরবি অথবা জার্মান, এগুলো করতে হবে, না করলে আপনি এগোতে পারবেন না। না, কিন্তু আমরা যে দেখি যে আমাদের আবহমান বাংলার যে সংস্কৃতি রয়েছে, যে কালচার রয়েছে, সেটা কি আস্তে আস্তে কি আমরা হারিয়ে ফেলছি কিনা? আমরা পার্শ্ববর্তী দেশ অথবা সেই ব্রিটিশ ঔপনিবেশিক আমলের সেই সংস্কৃতি কে আমরা কি আবার ফিরিয়ে আনছি, বা সেই চর্চা আমরা বেশি করছি কিনা? আমি আপনাকে আগেই বলেছি যে আমরা সাংস্কৃতিকভাবে পরাধীন। আমাদের ভূ রাজনৈতিক স্বাধীনতা আছে, আমাদের সীমানা আছে, দেশ আছে, সব কিছুই আছে, কিন্তু উপনিবেশিকভাবে কি বলে চিন্তাগতভাবে আমরা পরাধীন, আমরা ভাবনাগতভাবে পরাধীন। দৃষ্টিভঙ্গিকে চেঞ্জ করার মতো ক্ষমতা আমরা তৈরি করতে পারি না, যার জন্য আমাদের রাজনীতি চেঞ্জ হয় না। আমাদের রাজনীতি এক জায়গায় স্ট্যাটিক হয়ে আছে। যেমন ক্ষমতা, বন্ধু হাসান হাফিজ বলছে না যে শুধু ক্ষমতা দখলের রাজনীতি, ক্ষমতায় থাকার রাজনীতি, এটা হওয়া উচিত না। গণতন্ত্র কোথায়? আমরা যুদ্ধ করেছিলাম হলো গণতন্ত্রের জন্যে, সাম্য সমাজ গড়ে তোলার জন্যে, যে সমাজ মানুষের প্রত্যেকটা অধিকারকে দেবে, মত প্রকাশের অধিকার থেকে শুরু করে খাদ্য, বস্ত্র, চিকিৎসা, সব কিছুকে। কিন্তু আমরা কি দিতে পারছি? আমরা এই যে রূপ ঝলমল মানে মহানগরের বাসিন্দা হয়েছি, কিন্তু আমাদের গ্রামের দিকে কি আমরা তাকাই? যারা উৎপাদক, যারা প্রতিনিয়ত আপনার জন্য খাটছে, এই দেশের জন্য খাটছে, তাদের ভালোবাসার কাছে আমাদের রাজনৈতিক নেতাদের ভালোবাসা কোথায়? নেই। প্রকৃত অর্থেই যদি আমরা যতক্ষণ পর্যন্ত সেই মানুষকে যদি উন্নতির দিকে নিয়ে আসতে না পারবো, যে উন্নয়ন আমাদের হাজার বছরের সংস্কৃতির অংশ, তাই না, ততদিন পর্যন্ত কিন্তু আমরা উন্নত হতে পারবো না, আমরা স্প্রেড আউটও হতে পারবো না। জি, আমি আবার একটু আসি, যদি হাসান হাফিজকে আমি প্রশ্নটা একটু ভিন্নভাবে করি। আসলেই কি আমাদের এই বাংলার সংস্কৃতিটা মানে কোথায়? কি আমাদের সংস্কৃতি? আমরা কি সেই সংস্কৃতিতে আছি কিনা? না, আছি তো বটে, যতটা থাকা প্রত্যাশিত ছিল সেটা ততটা আমরা নেই, এবং আমাদের অনেক কিছু হারিয়ে যাচ্ছে। আপনি যেটা বলছিলেন, আমাদের লোকজ ঐতিহ্য অনেক কিছু আমরা ধরে রাখতে পারছি না, হারিয়ে যাচ্ছে দিনকে দিন। কিন্তু সেটার শেকড়ের মধ্যে আমাদের যেতে হবে, না হলে আমাদের স্বাতন্ত্র্যটা থাকে না, তাই না?
আমাদের যেই মানে সব মিলে বাংলাদেশের যেই ভূ রাজনৈতিক বাস্তবতা, আমাদের যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর যে সব মিলিয়ে যে একটা ঐক্য এবং সংহতি, সেইটা কিন্তু আমরা সামগ্রিকভাবে আমাদের চেতনার মধ্যে, আমাদের কাজের মধ্যে এটা প্রতিফলন ঘটাতে পারছি না। ভাষার জন্য আমরা লড়াই করেছি, কিন্তু ছোট ছোট ভাষাগুলির জন্য লালনের জন্য আমরা কতটুকু করছি? আপনি দেখেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর অনেকের ভাষা আছে, তাদের কারো কারো হয়তো লিপি নেই, কিন্তু সেই ভাষার জন্য আমরা কিন্তু উল্লেখযোগ্য কিছু এখনো করতে পারিনি। যদিও আমরা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট করেছি, কিন্তু আমাদের প্রদীপের নিচেই অন্ধকার থাকে। আমাদের এই আমি যতটুকু জানি যে চাকমা ভাষার পাঠ্যপুস্তক এই মাত্র শুরু হতে চলেছে, কিন্তু এটা আরো আগে হওয়া উচিত। অল্প, খুবই সামান্য। সামান্য। কিন্তু তাদের আমরা letter তো আছে। তাদের ভাষার প্রতি শ্রদ্ধাশীল হচ্ছি না। শুধু বাংলাকে করলে তো হবে না, অন্যগুলি ভাষা যদি আমরা মেরে ফেলি, যার যার ভাষাই তো মাতৃভাষা, সেটাই তো বলা তো হয়। সেটার প্রতি আমরা সম্মান দেখাচ্ছি না তো। বিশ্বে কিন্তু প্রতিদিনই ভাষা মারা যাচ্ছে। আপনি যদি গবেষণার খোঁজ নিয়ে দেখেন, ছোট ছোট এই ভাষা কিন্তু বড় ভাষার চাপে, এখানেও একটা সাম্রাজ্যবাদ আছে, এখানেও একটা দখলি ব্যাপার আছে, আর কি ক্ষমতা দখলের ব্যাপার আছে। হ্যাঁ, সেটা কাম্য না। এই ছোট ছোট ভাষাগুলিকে লালন করতে হবে, তাদের স্বাতন্ত্র্যকে সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে। তাহলে কিন্তু আমরা সামগ্রিকভাবে এগিয়ে যেতে পারি। ওদেরকে আলাদা করে রেখে আমরা কিন্তু সামগ্রিক উন্নয়নটা আমরা নিশ্চিত করতে পারবো না। জি, ডক্টর মাহবুব বলছিলেন আপনি। আমি আরেকটা তথ্য আপনাকে দিই। জি, যেসব দেশ মানে ইংরেজদের, স্প্যানিশদের, জার্মানের, ফ্রেঞ্চ এবং পর্তুগালের অধীন ছিল, তারা কিন্তু স্ম্যাশ করে দিয়েছে, এটা তো বলেছি। একই সঙ্গে আরেকটা জিনিস করেছে, সেটা হলো তারা যখন ব্যবসা করতে গেছে তখন স্থানীয় লোকদের ভাষা এবং তাদের ভাষাকে মিলিয়ে এটা প্রথম নাম হয় পিজিন, তারপরে মানে কবুতরের ভাষা, এবং তারপরে এটাকে ব্যাকরণের ইয়ের মধ্যে, শৃঙ্খলার মধ্যে আনে, এটার নাম হয় ক্রেওল। আপনি জানেন, নিশ্চয়ই জানেন যে জামাইকা, যেটা এই কি বলে, যেটা ওয়েস্ট ইন্ডিজ বলি, ক্যারিবীয় দ্বীপপুঞ্জ। হ্যাঁ, ক্যারিবীয় ক্যারিবীয় দ্বীপপুঞ্জের জামাইকার রাষ্ট্রভাষা ক্রেওল। সেখানে বিশ্ববিদ্যালয় আছে, স্কুল আছে, কলেজ আছে এবং বিশ্ববিদ্যালয় আছে, এবং ওই ভাষাতেই মানে পড়ানো হয়। কেন? কারণ মাতৃভাষা, এটা হলো মায়ের ভাষা। মায়ের বুকে থাকতে যে শিশুটা মায়ের অন্তরের ভাষাটা সে করতে পারে, গ্রহণ করতে পারে, বুঝে, সেটাই হলো মায়ের ভাষা। সেই ভাষায় আপনাকে শিক্ষা দিতে হবে। সেই ভাষা শিক্ষিত হলে সে আরবিও পারবে, সে ইংরেজিও পারবে, সে ফরাসিও পারবে, সবই সে গ্রহণ করতে পারবে, তার কোনো রকম সমস্যা নেই। আমরা একেবারে শেষের দিকে আছি। আমি একটু ছোট্ট করে একটা জিনিস একটু আমরা জানি। কবি হাসান হাফিজ অনেকেই প্রশ্ন করেন যে আমরা যারা শুদ্ধ বাংলায় কথা বলি, বিশেষ করে শহরের আর প্রান্তিক জনগোষ্ঠী, গ্রামের যে মানুষরা যে বাংলায় কথা বলি, এই দুটোর মধ্যে সমন্বয়টা কিভাবে হবে? অথবা কি দুটো ভাষাই মানে এভাবেই বাংলা থাকবে? না, সেগুলি তো থাকবে। আবার এটাও সত্যি যে আঞ্চলিকতাটা কিন্তু একটা শক্তি, সেটা কিন্তু যদি আমরা কাজে লাগাই তাও এটা থাকবেই। এটা কিন্তু ভাষার নিয়মই হচ্ছে, আপনার বলা হয় যে 25 মাইল পরপরই কিন্তু চেঞ্জ হয়ে যায়। আপনি দেখবেন চেঞ্জ হয়ে যায় থাকে। হ্যাঁ, আপনি দেখবেন ঢাকার ভাষা একরকম, কুমিল্লায় যদি যান একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, আবার নোয়াখালীতে গেলে আমরা তো যদি বলি যে ঢাকার মধ্যেও তো দেখি যে মানে পুরন ঢাকার ভাষাভাষীরা মানে এই আদি পুরনো ঢাকার বৈচিত্র্যটা থাকতে হবে, এবং এটা সবগুলি মিলিয়ে একটা সমন্বিত রূপ যদি আমরা করতে পারি, তাহলে আমাদের একটা বড় একটা শক্তি অর্জন আমরা করতে পারি। জি, একটু শুনি একই প্রশ্ন। আসলে আঞ্চলিক মানে ডাইলেক্ট বা আমাদের প্রমিত বাংলা, এর দুটোর মধ্যে ইন্টারেক্টিভ একটা ওয়ে বের করতে হবে, তাহলে গণমানুষকে মানে অ্যাডজাস্ট করা যাবে আমাদের এই ইয়ের সঙ্গে। আমরা বেসিক্যালি তো আমরা হয়ে গেছি হইল দ্বীপের ভাষাভাষীর মতো। গ্রামের যে ধরেন 80-90% লোকের ভাষা কিন্তু এটা না। এই ভাষা কিন্তু তারা বুঝে না, তাদের ভাষা আমরা বুঝি না, আমরা বিচ্ছিন্ন, বেসিক্যালি বিচ্ছিন্ন। তা আমাদের কি করতে হবে? আমাদের করতে হবে এটা যে তাদের ভাষা আমাদের বুঝতে হবে, আমাদের ভাষা যাতে তারা বুঝতে পারে, এই জন্য এটাকে একটি সমন্বিত উপায়ের ভিতরে নিয়ে আসতে হবে। এর কাজগুলো হলো রাষ্ট্রের বা সরকারের এবং গবেষক এবং জ্ঞানীদের, প্রজ্ঞাবানদের, যে প্রজ্ঞাবানরা আমাদের দৃষ্টি দেবে যে এই পথে যাও, এভাবে যাও। এই ক্ষেত্রে কোটি কোটি টাকা ইনভেস্ট করলে আগামী 20 বছরের মধ্যে এটা সম্ভব। এটা অসম্ভব বলে কিছু নাই পৃথিবীতে। আর আমরা যেহেতু
আমরা তো এই ভাষার পক্ষে, কারণ হলো যে আমরা তো সুবিধাবাদী বা সুযোগ সন্ধানী বা সুযোগ প্রাপ্ত, তাই না? আমরা এই প্রমিত বাংলার কথাই বলবো। আমরা কিন্তু ওই গ্রামের লোকটির কথা বলবো না। আমাদের ম্যাক্সিমাম প্রজ্ঞাবান বা বুদ্ধিজীবী বলেন, যাই বলেন, তাদের কিন্তু ওই গ্রামের লোকদের কথা ভাবার সময় নেই। তারা বলবে কিভাবে একেবারে সেইটাই। শেষের দিকে আমি সর্বশেষ প্রশ্ন একেবারে অল্প সময়ের মধ্যে একটু নিব, যে ৭০ বছর পরে এসে আমরা ভাষা নিয়ে আলোচনা করছি। যদি বলি যে এই ৫২তে শহীদ যারা ভাষার জন্য শহীদ হয়েছিলেন, তাদের সেই আশা আকাঙ্ক্ষা কি পূরণ হয়েছে? পূরণ হয়নি। আমাদের ভাষা আন্দোলন আরো বাকি আছে, আরো করতে হবে। সেটা সময়ের সঙ্গে তাল মিলিয়ে নতুন উপায়ে সেটা কত দূর? তারুণ্যদীপ্ত হয়ে এবং সত্যিকারের দেশকে ভালোবেসে, মাকে ভালোবেসে, মাতৃভাষাকে ভালোবেসে আবার নতুন শক্তি সঞ্চার করে আরও আন্দোলন করতে। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এগুলো কখনো শেষ হয় না, এগুলি চলমান প্রক্রিয়া। সময়ের সঙ্গে তাল মিলিয়ে সেগুলিকে নবায়িত করতে হয় এবং এই যুদ্ধটা জারি রাখতে হয়। ধন্যবাদ। আমি কি একটু বলবো? জি জি প্লিজ। সেটা হলো যে আপনি জানেন যে 2011 সনে একটা রায় হয়েছিল জি, বাংলা ভাষা হাইকোর্টের প্রচলনের রিটের জন্য, যাতে প্রশাসনের লোকেরা এটা করে। কিন্তু আজও পর্যন্ত সেই রায় কিন্তু কার্যকর হয়নি। কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু হয়তো কোনো হয়েছে, কিন্তু ক্ষেত্রেই হয় না। ওটাকে আপনি বলতে পারেন না যে 1% সময় বা নাই। 2% বা 3% হয়েছে। রায় বলবৎ হলে যারা আমাদের প্রশাসনে আছেন, জি জি জি, যারা রাষ্ট্র ব্যবস্থায় আছেন, যারা রাষ্ট্র পরিচালক আছেন, তারা বাংলা ভাষাভাষী, তারা বাংলায় চিন্তা করেন, জি। তারা বাংলায় লেখেন, তাহলে রায় মানে ওই রায় কার্যকর করার অসুবিধাটা কোথায়? নিশ্চয়ই সেই না, ওইটা হলো মানসিকতা, ওইটা হলো মাইন্ডসেট, ওইটা হলো ঔপনিবেশিক যে চৈতন্য দ্বারা শাসিত আমরা, সেইটাই। আমাদের রাজনীতিও চেঞ্জ হয় না, আমাদের ভাষা নীতিও এটা চেঞ্জ হয়। জি, আমাদের হাতে আজকে আর সময় নেই। ডক্টর মাহবুব হাসান, কবি হাসান হাফিজ, আপনাদের দুইজনকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ যারা এতক্ষণ আমার সঙ্গে এই অনুষ্ঠানে ছিলেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভরাত্রি।